আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে। প্রথমে জানিয়ে দিব নির্বাচনী সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 বিএনপি জোট 213টি আসন পেয়েছে, জামায়াত জোট 77টি আসন পেয়েছে, অন্যান্য দল 9টি আসন পেয়েছে। বেসরকারিভাবে বিএনপি বিজয়ী হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ভোট পড়েছে 60.26%। হ্যাঁ ভোট পেয়েছেন 4,80,00,000-এর বেশি, না ভোট পড়েছে 2,25,00,000-এর বেশি। শুক্রবার আগারগাঁও ইসি ভবনে এসব তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। আজ শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে গুলশানের বাসভবন থেকে নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার বাসার সামনে উৎসুক জনতার ভিড় দেখা যায়। গাড়ি থামিয়ে তিনি জনতার সঙ্গে কথা বলেন। অনেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তারেক রহমান তাদের ধন্যবাদ জানান ও দোয়া চান। নামাজ শেষে তিনি মসজিদ ত্যাগ করেন। ইসি জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোট পড়েছে 59.44%। 12 কোটির বেশি ভোটারের মধ্যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। এবারই একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নিবন্ধন স্থগিত থাকা নির্বাচনে অংশ নেয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল জয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেলে ফোন করেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন। এই ফোনালাপকে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক জোরদারের কথা বলেন। পাকিস্তানের প্রেসিডেন্টও নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়কে গণতন্ত্রের প্রতিফলন বলে মন্তব্য করেছেন। তিনি তারেক রহমানকে অভিনন্দন জানান। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকাও প্রশংসা করেন। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেছেন। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বিএনপির বিজয় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। যৌথ বিবৃতিতে তারা বলেন, এ বিজয় গণতন্ত্রের পুনর্জাগরণের প্রতীক। তারেক রহমানের নেতৃত্বে দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে বলে তারা আশা প্রকাশ করেন। বিএনপির 2/3 আসনে জয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অভিনন্দন জানান। কুড়িগ্রাম 4 আসনের বড় ভাইকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ছোট ভাই মুস্তাফিজুর রহমান। জামায়াত মনোনীত এই প্রার্থী 23,000-এর বেশি ভোটের ব্যবধানে জয় পান। তার বড় ভাই বিএনপির প্রার্থী আজিজুর রহমান পরাজিত হন। এই আসনে মোট ভোটের হার ছিল 62.34%। নির্বাচনটি স্থায়ীভাবে বেশ আলোচনার জন্ম দেয়। খুলনা 1 আসনে জামায়াতে ইসলামের একমাত্র হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দী পরাজিত হয়েছেন। তিনি বিএনপি প্রার্থী আমির এজাজ খানের কাছে 50,000-এরও বেশি ভোটে হেরে যান। বেসরকারি ফল অনুযায়ী আজিজ খান পেয়েছেন 1,20,092 ভোট। এই আসনটি ছিল সংখ্যালঘু প্রতিনিধিত্বের কারণে বিশেষভাবে আলোচিত। নোয়াখালীর 6টি আসনের মধ্যে 5টিতে জয় পেয়েছে বিএনপি, 1টিতে জয় পেয়েছে এনসিপি। সবচেয়ে বড় ব্যবধানে জয় পান নোয়াখালী 4 আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ শাহজাহান। সবচেয়ে কম ব্যবধানে জয় পায় নোয়াখালী 2 আসনে। চট্টগ্রাম কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের 23টি আসনের মধ্যে 21টিতে জয় পেয়েছে বিএনপি, 2টিতে জয় পেয়েছে জামায়াত। চট্টগ্রাম জেলার 16টি আসনের মধ্যে 14টিতেই বিএনপি জয়ী হয়। কক্সবাজারের সব আসনেই বিএনপি জয় পেয়েছে। টাঙ্গাইলের 2টি আসনে বিএনপির 2 সহোদর প্রার্থী জয়লাভ করেছেন। টাঙ্গাইল 2 আসনে সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল 5 আসনে সুলতান সালাউদ্দিন টুকু বিজয়ী হন। 2 আসনেই তারা বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন। এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ফরিদপুর 2 আসনে বিপুল ভোটে জয়ী হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি নেতা শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। ফেসবুক পোস্টে তিনি বলেন, এই বিজয় কোনো ব্যক্তির নয়, এটি জনগণের। দলমত নির্বিশেষে সবার পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। এই বিজয়কে দায়িত্ব হিসেবে দেখার কথা উল্লেখ করেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা জয়ী হয়েছেন। তিনি বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে 38,000-এর বেশি ভোটে পরাজিত করেন। নির্বাচনকে তিনি কঠিন ও চ্যালেঞ্জিং লড়াই হিসেবে বর্ণনা করেন। কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগও করেন তিনি। কক্সবাজার 4 আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী জয়ী হয়েছেন। তিনি 1,549 ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন। এই জয়ের মাধ্যমে তিনি পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। পোস্টাল ব্যালট সহ মোট 116টি কেন্দ্রের ফলাফলে তার বিজয় নিশ্চিত হয়। এই আসনে মোট ভোটের হার ছিল প্রায় 68%। নির্বাচনটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বরিশাল 3 আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জয়নাল আবেদিনের কাছে পরাজিত হয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি প্রায় 21,000 ভোটার ব্যবধানে হেরে যান। 126টি কেন্দ্রের বেসরকারি ফলাফল বৃহস্পতিবার দিবাগত রাতে ঘোষণা করা হয়। ফল ঘোষণার পর এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে। এই আসনে ভোটার উপস্থিতিও ছিল তুলনামূলকভাবে সন্তোষজনক।
ঢাকা 13 আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জামায়াত ইসলামী সমর্থিত 11 দলীয় জোটের প্রার্থী মামুনুল হক পরাজিত হয়েছেন। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ 2320 ভোটের ব্যবধানে জয় পান। ভোট গণনার শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবধান নিয়ে ছিল তীব্র উত্তেজনা। এই আসনটি ছিল এবারে নির্বাচনের অন্যতম আলোচিত আসন। দুই পক্ষের ব্যাপক প্রচার প্রচারণা লক্ষ্য করা গেছে। ঢাকা 9 আসনে পরাজয়ের পর স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফলাফল মেনে নিয়ে একটি দীর্ঘ বিবৃতি দেন। তিনি বিজয়ী প্রার্থী ও দলকে অভিনন্দন জানিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানান। নির্বাচনে তার পক্ষে দাঁড়ানোর সমর্থক ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও নীতিনিষ্ঠ ও জনকল্যাণমূলক রাজনীতি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। একই সঙ্গে নির্বাচন শেষে যুক্তরাজ্যে চলে যাওয়ার গুঞ্জন স্পষ্টভাবে নাকচ করেন তিনি। নিজের শেকড় ও কাজ বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকবেন বলে জানান। দর্শক, এখন জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির একটি ছাত্রাবাসে বন্দুক হামলায় 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 1 জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে হিউজেইন সুটস নামের আবাসিক ভবনে হামলাটি ঘটে। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পুরো ক্যাম্পাস লকডাউন করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করেননি। হামলাকারী আটক হয়েছে কিনা সে বিষয়েও এখন নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর নির্দেশ দিয়েছে। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ওই অঞ্চলে একসঙ্গে 2টি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন থাকবে। আগে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও একাধিক যুদ্ধ জাহাজ সেখানে অবস্থান করছে। মার্কিন প্রশাসনের মতে এই পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা জোরদারের সহায়ক হবে। বিশ্লেষকরা বলছেন এতে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে সেভ আমেরিকা অ্যাক্ট নামে একটি বিতর্কিত বিল পাশ হয়েছে। এই আইনে ভোট দেওয়ার সময় নাগরিকত্বের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। বৈধ পাসপোর্ট বা জন্মসনদ ছাড়া কেউ ভোট দিতে পারবে না বলে বিলে উল্লেখ আছে। রিপাবলিকানরা বলছে এটি ভোটার জালিয়াতি রোধে জরুরি। ডেমোক্র্যাটদের দাবি এই আইন লাখ লাখ ভোটারের ভোটাধিকার সীমিত করবে। বিশেষ করে নাম পরিবর্তনকারী নারীরা এতে বেশি সমস্যায় পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটিতে প্রায় 10 কোটির বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করেন। এর আগে ফেসবুক ও ইনস্টাগ্রাম নিষিদ্ধ করেছিল রুশ সরকার। ক্রেমলিনের দাবি মেটা রাশিয়ার আইন মানতে ব্যর্থ হয়েছে। মেটা বলছে এই সিদ্ধান্ত ব্যবহারকারীদের গোপনীয়তা ও মত প্রকাশের স্বাধীনতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে তথ্য নিয়ন্ত্রণ আরও কঠোর করছে। দর্শক, এখন জানিয়ে দিব খেলাধুলার সংবাদ। টি-20 বিশ্বকাপে বড় অঘটন ঘটিয়ে অস্ট্রেলিয়াকে 23 রানে হারিয়েছে জিম্বাবুয়ে। ম্যাচে দুর্দান্ত বোলিং করেন ব্রেসিং মুজরাবানি। তার আঘাতে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে। 146 রানে অল আউট হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে এটি ছিল জিম্বাবুয়ের দ্বিতীয় জয়। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে আতলেতিকো মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে 4টি গোল হজম করে বার্সা। রক্ষণভাগের দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে পুরো ম্যাচে। এ ভরাডুবিতে ফিরতি লেগে বড় চ্যালেঞ্জ পড়েছে কাতালান ক্লাবটি। ফাইনালে ওঠা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তান সুপার লিগের নিলামে দল পেয়েছেন বাংলাদেশের 3 ক্রিকেটার। রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ ইমনকে দলে নিয়েছে ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজি। এতে পিএসএল এ বাংলাদেশের উপস্থিতি আরও শক্তিশালী হলো। আগামী 26 মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্টটি। এবার পিএসএল এ মোট 8টি দল অংশ নেবে। ইন্টার মায়ামির তারকা ফুটবলার লিওনেল মেসি হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছে। চোটের কারণে দলের প্রাক মৌসুমের শেষ ম্যাচ স্থগিত করা হয়েছে। মেডিকেল পরীক্ষার পর তার অবস্থা মূল্যায়ন করা হচ্ছে। কতদিন মাঠের বাইরে থাকবেন তা এখনও নিশ্চিত নয়। মেসির চোট নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।